হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের কথা শুনছেন সবার জ্ঞাপনার্থে বলছি, পৃথিবীর বর্তমান সময় কানাডার যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচ্য সেটি হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো প্রসেস হচ্ছে না। সব ধরনের অ্যাপ্লিকেশনই, এটা শুধুমাত্র স্পেসিফিক কোনো অ্যাপ্লিকেশন না। স্টুডেন্ট ভিসা, ভিজিটর ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, এরপরে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা, সবগুলো অ্যাপ্লিকেশনই খুব ডিলে হচ্ছে। বিশেষ করে যাদের স্পেসিফিক রিজন রয়েছে বা যাদের হয়তো বা তাদের ছেলেমেয়ের জন্য খুব সাম্প্রতিক সময় আবেদন করেছিলেন, তাদের তথ্য অলরেডি কানাডাতে আছে। এই ধরনের কেসগুলোতে হয়তো দ্রুত রেজাল্ট পাওয়া যাচ্ছে, কিন্তু এক্সেপশনাল ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অনেক ডিলে হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো। তো ডিলে হওয়ার মেজর কারণ বর্তমান সময় সেটা হচ্ছে কানাডা ইমিগ্রেশনের প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন জমা হওয়া এবং অফিসারদের নির্দিষ্ট সময়ের মধ্যে ফাইল প্রসেসিং করতে না পারা, এটাই হচ্ছে মেইন কারণ। এটার কারণে অনেক ভালো অ্যাপ্লিকেশন, কমপ্লিট অ্যাপ্লিকেশনগুলোও দেরি হচ্ছে। এরপরেও আজকে আমরা 8টি বিষয়কে হাইলাইট করব যেগুলোর কারণে আপনার সাইট থেকে আপনার অ্যাপ্লিকেশনটি ডিলে হতে পারে। তো এই বিষয়গুলি ফোকাস করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনারা যারা ভবিষ্যতে আবেদন করবেন বা অলরেডি আবেদন করেছেন তারা যাতে সঠিক ওয়েতে নিজেদের অ্যাপ্লিকেশনগুলোকে একটু ঘষামাজা করতে পারেন, একটু যাচাই বাছাই করতে পারেন, একটু অ্যানালাইসিস করতে পারেন এই ধরনের কোনো সমস্যা আপনার আছে কিনা বা আপনি এই তথ্যগুলো, এই সিস্টেমগুলো ফলো করেছেন কিনা, সেই বিষয়গুলিকে ফোকাস করে মূলত আমাদের আজকের আলোচনার অবতারণা। আশা করছি অনেক ভাই বোনরাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। হাউ ক্যান আই ইমপ্রুভ দি চান্সেস দ্যাট দি প্রসেসিং অফ মাই অ্যাপ্লিকেশন ইজ নট ডিলেড? কীভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি দ্রুততার মাধ্যমে রেজাল্ট পেতে পারেন, সেই বিষয়গুলোর মধ্যে আপনার সাইট থেকে যে করণীয় সেগুলোই মূলত আমরা আজকে কথা বলবো। কিন্তু বাস্তবিক অর্থে ইমিগ্রেশন অফিসের কারণে যদি ডিলে হয় সেগুলোর ক্ষেত্রে এই পরামর্শগুলো অ্যাপ্লিকেবল না। সেটার জন্য অফিস দায়ী, কানাডা ইমিগ্রেশন অফিস দায়ী। সেটাই কিন্তু মেইন রিজন বর্তমান সময়ে। তো প্রাইমারি গোল ফর ক্যানাডিয়ান নিউকামার্স ইজ টু ফাইন্ড দেয়ার ওয়ে টু কানাডা as fast as possible. Unfortunately, some newcomers face application processing delays that slow down their journey to Canada. তো সবার একটা প্ল্যান থাকে, একটা নির্দিষ্ট সময়কে ঘিরে। দেখা গেল যে আপনারা জুন জুলাই মাসে কানাডাতে ঘুরতে যাবেন, স্বপ্ন আছে সেখানে আত্মীয় স্বজনকে নিয়ে ঘুরবেন কিংবা ট্যুরিজম পারপাসে ঘুরবেন, ভিসার কোনো খবর নেই এখন পর্যন্ত। এরপর অনেকে স্টাডি পারমিটের জন্য আবেদন করেছেন, মেইন টিকেট টাইম পার হয়ে যাচ্ছে, এখনও কোনো রেজাল্ট পাচ্ছেন না। পার্মানেন্ট রেসিডেন্ট ভিসায় যারা আবেদন করেছেন, ছেলে মেয়েদের পড়াশোনা করানো একটা মেজর ম্যাটার, এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাচ্ছে না। তো সব কিছু মিলে আপনাদের একটা চেষ্টা থাকে যে খুব দ্রুততার সাথে একটি পজিটিভ রেজাল্ট পাওয়া। তো পার্মানেন্ট রেসিডেন্সের অ্যাপ্লিকেশন ছাড়া অন্যগুলোতে নেগেটিভ রেজাল্টেরও একটা বিষয় থাকে, ভিসাও হতে পারে, নাও হতে পারে। কিন্তু রেজাল্টটা যদি দ্রুত পাওয়া যায় তাহলে আপনাদের উদ্বেগ বা আপনাদের যে চাওয়া পাওয়া রেজাল্টের যে প্রত্যাশা সেটি আর থাকে না, মানে সেই অপেক্ষার সময়টুকু লাঘব হয়ে যায়। তো এখানে একটি বিষয় আপনাদেরকে কশন করে দেই, while it is impossible to guarantee that your immigration application will not face processing delays, Immigration, Refugee and Citizenship Canada list 8 steps that applicants can take for before they apply and for after they apply to improve the odds that their application avoid the pitfalls that can cause delayed প্রসেসিং ডিউরিং দিস ইম্পর্টেন্ট স্টেজ অফ দি নিউ কামার জার্নি। তো আজকের এই ফোকাসিং আলোচনাটা বেসিক্যালি ম্যাক্সিমাম যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে কানাডার ইমিগ্রেন্ট ভিসা, অর্থাৎ যারা আপনার সিওপিআর, কনফার্মেশন অফ পার্মানেন্ট রেসিডেন্ট নিয়ে আসবেন তাদেরকেই মেইন ফোকাস করে আলোচনা। এর সাথে আনুষঙ্গিক ভিজিটর, স্টাডি পারমিট, ওয়ার্ক পারমিট, তারাও এখান থেকে উপকৃত হবেন। কিন্তু মেইন ফোকাস থাকবে ওইটাকে, কারণ সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সের অ্যাপ্লিকেশন। এইটার মধ্যে বাকি ছোটোখাটো বিষয়গুলো চলে আসে। তো আশা করছি এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রথমেই আপনাকে কাজ করতে হবে, 4টি কাজ করতে হবে আপনাকে প্রথমে, এবং অ্যাপ্লিকেশনের আগে 4টি কাজ করতে হবে অ্যাপ্লিকেশনের পরে। বিফোর ইউ অ্যাপ্লাই, এখানে খুব ভালো করে যে বিষয়টি খেয়াল করতে হবে, আপনারা জানেন যে কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আবেদন করার ক্ষেত্রে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসায় যারা আবেদন করেন তাদের অনেকগুলো ফর্ম ফিল আউট করতে হয়। যারা টেম্পোরারি ভিসায় আবেদন করেন, বিশেষ করে ভিজিটর ভিসা এবং স্টাডি পারমিট ভিসায়, ওয়ার্ক পারমিট ভিসায়, তাদের তুলনামূলক কম ফর্ম ফিল আউট করতে হয়। বিশেষ করে অ্যাপ্লিকেশন ফর্ম,
তারপরে ফ্যামিলি ইনফরমেশন ফর্ম, ট্রাভেল হিস্ট্রি ফর্ম, এই ফর্মগুলো কমনলি করতে হয়। আর পার্মানেন্ট রেসিডেন্সের সাথে আবার রিপ্রেজেন্টেটিভ ফর্ম থাকে, এরপরে ইন্টেনশন ফর্ম থাকে, কোন প্রভিন্সে তিনি যাবেন, এবং আরও কিছু আনুষঙ্গিক ফর্ম থাকে। তো সব কিছু মিলিয়ে আপনাদের মেইন ফোকাস যেটা থাকবে সেটা হলো এই যে ফর্মগুলো আপনাদের কমপ্লিট করতে হয়, সেগুলো যাতে কোনো জায়গাতে মিসম্যাচ না থাকে, এবং এখানে সবগুলো যেখানে প্রপার ওয়েতে সিগনেচার করার কথা সেখানে যাতে সিগনেচার থাকে। এই ধরনের ফর্মের মধ্যে যদি কোনো গলত থাকে তাহলে কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এই কাজগুলোকে অনেক সময় আপনার ওয়েটিংয়ে রেখে দেয় এবং কাজগুলোকে ডিলে করায়। কারণ এখানে উল্লেখ করা থাকে যদি আপনি তথ্যগুলো সঠিকভাবে না দেন তাহলে আপনার ফাইলটি ডিলে হবে। তো এই ধরনের একটি বিষয় থাকে ফর্ম ফিল আউটের ক্ষেত্রে, এই বিষয়টি আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে। 2 নম্বর যে বিষয় সেটা হলো ডকুমেন্ট চেকলিস্টের আলোকে ডকুমেন্ট প্রোভাইড করা। তো শুধুমাত্র ফর্ম দিয়েই তো কাজ হয় না, ফর্মের সাথে অনেকগুলো সাপোর্টিং ডকুমেন্ট থাকে, যে সবগুলো ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই, পিআর ভিসা হোক আর টেম্পোরারি ভিসা হোক, সেই ডকুমেন্টগুলো যাতে যথাযথভাবে আপনার যথাযথ মেজারমেন্টে সেখানে প্রোভাইড করা হয়, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আরসিসি মে রিটার্ন ইউর অ্যাপ্লিকেশন ইফ ইট ডাজ নট ইনক্লুড অল দি ডকুমেন্ট মার্কড অ্যাজ রিকোয়ার্ড অন দি ডকুমেন্ট চেকলিস্ট। অ্যাভয়েড পটেন্সিয়াল প্রসেসিং ডিলেজ বাই রিভিউইং দিস চেকলিস্ট অ্যান্ড ইনক্লুডিং অল রিকোয়ার্ড ডকুমেন্টস বিফোর সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন। তো অ্যাকচুয়ালি প্রফেশনাল ব্যক্তিদের সহযোগিতা নিলে এই ক্ষেত্রে আপনারা উতরিয়ে যেতে পারেন। এই জন্যে যারা একদম নিজেরাও খুব বেশি প্রফেশনাল না, অনেক ব্যতিব্যস্ত থাকেন, তাদের আমি পরামর্শ দেব আপনি যে এলাকায় আছেন, যেখানে আছেন সেখান থেকে ভালো কোনো একজন প্রফেশনালের হেল্প নিতে পারেন। সেটা হতে পারে আরসিআইসি কিংবা কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট বা ইমিগ্রেশন লয়ার। এর মাধ্যমে আপনি এই ঝামেলাগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারেন। আর নিজে যদি চেষ্টা করেন, আপনাকে খেয়াল করতে হবে চেকলিস্টে অনেকগুলো ঘর থাকে, সেই সবগুলো ঘর আপনি সেগুলোর তথ্যগুলো এখানে দিয়েছেন কিনা। তবে কিছু কিছু ঘর থাকে যেগুলো আপনাদের জন্য প্রযোজ্য না। যেমন অ্যাপ্লিকেশন মেম্বার যদি পিআর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 5 জনের বেশি হয়, তাহলে সেটার জন্য আপনি জেনেরিক অ্যাপ্লিকেশনে কিন্তু আপনার জায়গা হবে না, সেটার জন্য আপনার অ্যাডিশনাল একটি ফর্ম লাগবে। আবার যদি আপনার 5 জনের বা 5 জন পর্যন্ত আপনার যদি ফ্যামিলি মেম্বার না থাকে, তাহলে আপনার কিন্তু অ্যাডিশনাল ফর্মের প্রয়োজনই নেই। তো চেকলিস্টের মধ্যে কিন্তু অ্যাডিশনাল ফর্মের একটি আলাদা একটি ফর্মের নাম্বার আছে, তো সেই ফর্মটি আপনার কিন্তু লাগবেই না যদি আপনার ফ্যামিলি মেম্বার কম হয়। তো এই জন্য এই বিষয়গুলোকে বুঝতে হবে। তারপরে এখানে সাপোর্টিং ডকুমেন্টের যে বিষয়গুলো বললাম সেগুলো হচ্ছে আপনার সিভিল ডকুমেন্ট যেগুলো আছে, বিশেষ করে পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এই ডকুমেন্টগুলো কমনলি লাগে। অনেকের অনেক সময় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা পেতে দেরি হয়। তো এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে আপনাকে যাচাই বাছাই করতে হবে যে কোনো একটি ডকুমেন্ট বেশি গেল কিনা। আবার আপনার ওভার কোনো ডকুমেন্টও দেওয়া যাবে না, যেটি চায়নি সেটি যদি আপনি দেন সেটাও একটি বিরক্তির কারণ, এবং সেই কারণে আপনার অ্যাপ্লিকেশনটা ডিলে হতে পারে। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে ফি পেমেন্ট অ্যান্ড পেমেন্ট রিসিপ্ট। বর্তমান সময়ে তো অনলাইনে অনেকে আবেদন করেন টেম্পোরারি ভিসা, যেগুলো ওয়ার্ক পারমিট, ভিজিটর ভিসা, এরপরে হচ্ছে স্টুডেন্ট ভিসা, এগুলোর অ্যাপ্লিকেশন যেহেতু অনলাইনে সরাসরি পেমেন্ট হয়ে যায়, সুতরাং এটার ফি পেমেন্টের বিষয়গুলো নিয়ে খুব টেনশনের কিছু নেই। অনেক ক্ষেত্রে পিআর অ্যাপ্লিকেশনে অথবা এই আপনার টেম্পোরারি ভিসাগুলো যদি কেউ সরাসরি পেপার অ্যাপ্লিকেশন করেন, তাহলে এখানে যে বিষয়টি তাদের খেয়াল করতে হবে, ইনশিওর দ্যাট ইউ পে অল ইয়ার রিকোয়ার্ড ফিস অ্যান্ড ইনক্লুড দি রিসিপ্ট প্রোভাইডিং ইয়ার পেমেন্টস ওয়ার মেড ইন ইয়ার সাবমিশন টু আইআরসিসি। তো আপনি যে পেমেন্ট করেছেন সেটার রিসিপ্টটা যাতে পেপার অ্যাপ্লিকেশনের সাথে ওটা সঠিকভাবে অ্যাটাচ করে দেওয়া হয়, এই বিষয়টি আপনাদেরকে খেয়াল করতে হবে। এবং সঠিক পরিমাণে সঠিক অ্যামাউন্টের ফি আপনি দিয়েছেন কিনা এই বিষয়টি খেয়াল করতে হবে। ফি যদি আপনি বেশি দেন কিংবা কম দেন, উভয়টা আপনার জন্য একটি প্রবলেমের বিষয় হতে পারে। সুতরাং এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করতে হবে। রাইট অফ পার্মানেন্ট রেসিডেন্ট ফি, এটা হচ্ছে শুধুমাত্র পিআর আবেদন যারা করেন বা পার্মানেন্ট রেসিডেন্ট ভিসায় যারা আবেদন করেন তাদের জন্য অ্যাপ্লিকেবল। টেম্পোরারি ভিসায় যারা আবেদন করেছেন, ওয়ার্ক পারমিট, স্টাডি পারমিট, ভিজিটর, তাদের জন্য রাইট অফ পার্মানেন্ট রেসিডেন্স ফি প্রয়োজন হয় না। তো রাইট অফ পার্মানেন্ট রেসিডেন্স ফি কাদের জন্য প্রয়োজন হয়? দেখা গেলো 5 জনের ফ্যামিলি, এর মধ্যে হাজব্যান্ড এবং ওয়াইফ, অর্থাৎ যিনি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট তিনি এবং তার স্পাউস, এই দুজনের আপনার রাইট অফ পার্মানেন্ট রেসিডেন্স ফিটা দিতে হয়। কখন দিতে হয়? আপনি যদি এই ফিটা আপফ্রন্টও দিতে পারেন অথবা যখন ইনস্ট্রাকশন আসে তখনই দিতে পারেন। 30 এপ্রিল থেকে এই ফিটার পরিমাণ বাড়ানো হয়েছে। আগে ছিল এটি 515, বর্তমানে এটি 575 করা হয়েছে। তো আরপিআরএফ ফিটা যদি আপনি আগেই দিতে পারেন তাহলে এটা আপনার জন্য একটি প্লাস পয়েন্ট যে আপনি একটি ক্ষেত্রে আগায় থাকলেন, এবং যদি কোনো কারণে আল্লাহ না করুক যদি ভিসা না হয় তাহলে আপনি এটি আবার ফেরত পাওয়ার জন্য গভর্নমেন্টের নিকট আবেদন করতে পারেন। এটি কিন্তু সুযোগ রয়েছে। তবে পিআর অ্যাপ্লিকেশনের ফিগুলো সাধারণত পিআর অ্যাপ্লিকেশন ইউজুয়ালি রিফিউজ হয় না। কোন কোন ক্ষেত্রে হয়? যদি আপনি মেডিকেলি আনফিট না হন এবং আপনার যদি পুলিশ ক্রিমিনাল রেকর্ড খারাপ না হয় বা এমন কোনো কেস যদি সামনে না আসে যে আপনি প্রতারণামূলক কোনো তথ্য দিয়েছেন, মেজর কোনো
অফেন্স আপনি করেছেন সেই তথ্যগুলো যদি চলে আসে তাহলে কিন্তু কিছু করার নেই। এগুলো সব কিছু করার পরে কিন্তু আপনার এই ফিগুলো বাজেয়াপ্ত করবে গভর্নমেন্ট। এই বিষয়টি আপনার মাথায় রাখতে হবে। আফটার ইউ অ্যাপ্লাই, অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে যে স্টেপগুলো আপনি নিতে পারেন, যে কাজগুলো আপনাকে করতে হতে পারে, এখানে আপনি যদি পেপার অ্যাপ্লিকেশন করেন, লিঙ্কিং পেপার অ্যাপ্লিকেশন টু অনলাইন আইআরসিসি অ্যাকাউন্ট। আপনারা যদি পেপার অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনি একটি লিঙ্কিং করতে পারেন, অর্থাৎ লিঙ্ক করতে পারেন আপনার অনলাইন অ্যাকাউন্ট, আইআরসিসির অ্যাকাউন্ট, একটি অনলাইন অ্যাকাউন্ট খুলতে হবে, করে তো এই কাজটি করতে হবে। ইউজুয়ালি ইমিগ্রেশন লয়াররা বা আরসিসি মেম্বাররা এই ক্ষেত্রগুলোতে বেশি হেল্প করে থাকে। You may be able to link your paper applications to your online RCC account. This will allow, if eligible, to get up-to-date information regarding the status of your applications. তো এইগুলোর করেসপন্ডেন্সগুলো কন্টিনিউ করতে হবে এবং আপনার এই লিঙ্কিংটা যদি থাকে তাহলে আপনি খুব দ্রুততার সাথে ইমিগ্রেশনের সাথে যে যোগাযোগ রক্ষা বা তাদের যে রিকোয়ারমেন্ট সেগুলো ফুলফিল করতে পারবেন। মেইনটেনিং আপ-টু-ডেট কন্ট্যাক্ট ইনফরমেশন। ফর্মের মধ্যে কিন্তু আপনার একটি কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, সেখানে ইমেল অ্যাড্রেস থাকে, মেইল অ্যাড্রেস থাকে, ফোন নাম্বার থাকে। সেগুলোতে দেখা গেলো আপনি এমন একটা নাম্বার দিয়েছেন, এমন একটা ইমেল আইডি দিয়েছেন যেটা আপনি ভালোভাবে খোঁজখবর নেন না, সার্চ করেন না, যাচাই করেন না। ইমিগ্রেশন তো আপনাকে আপনার বাসায় চিঠি পাঠাবে, এটা কিন্তু খুব কম পসিবল। তারা ইউজুয়ালি সেটা করে না, তারা ইউজুয়ালি ইমেইলের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করে। আপনি একটা ইমেল আইডি বসালেন যেখানে আপনি একটা ডট বেশি দিয়েছেন, যার ফলে দেখা গেলো যে কোরেসপন্ডেন্সগুলো আপনি হচ্ছে না বা পাচ্ছেন না। তো এই জন্য এই বিষয়গুলো একটু চেক করে দেখবেন যে আপনি সঠিক তথ্য দিয়ে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলোকে ঠিক করেছেন কি না, সে বিষয়টা একটু চেক করে নেবেন। না হলে আপনি ওয়েব ফর্ম রাইজ করে এটি কালেকশন করে নেবেন। রিপোর্টিং রিলিভেন্ট চেঞ্জেস থরো আইআরসিসি ওয়েব ফর্ম। তো ওয়েব ফর্মের বিষয়টি আরও আসে বিস্তারিতভাবে। Promptly reporting relevant changes that may impact your application, such as birth, marriage, or change in employment, will help avoid future application processing delays. RCC can be contacted about such change via the department's web form. তো ওয়েব ফর্মের লিঙ্ক আমরা দিব কীভাবে করতে হয়। তো এখানে কোন কোন পরিবর্তনগুলো আপনারা এখানে দিবেন, বিশেষ করে পিআর অ্যাপ্লিকেশনে যেহেতু সময় বেশি লাগে তুলনামূলক, দেখা গেল নতুন একটি বেবি আপনার বর্ন হয়েছে, নতুন একটি বেবির জন্ম হয়েছে, তার বিষয়টি আপডেট করার জন্য আপনি কি করবেন, ওয়েব ফর্ম রেজ করে জানাবেন। আপনার আগে যে অ্যাড্রেসে আপনি ছিলেন সেই অ্যাড্রেসে বর্তমানে নেই, নতুন অ্যাড্রেসে চলে গেছেন। তো কোনো কারণে আপনার হয়তো ভেরিফিকেশন লাগতে পারে, সে কারণে আপনি সেই আপনার অ্যাড্রেস যে চেঞ্জ হয়েছে সেটি আপনি দেবেন। আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যেতে পারে, আপনার আপডেট যে পাসপোর্ট আছে সেটিকে সুন্দর করে স্ক্যান করে সেটির তথ্য আপনি ওয়েব ফর্মের মাধ্যমে দিতে পারেন। আপনার নতুন করে বিয়ে শাদী হতে পারে, আপনি আগে হয়তো সিঙ্গেল ছিলেন, বর্তমানে ম্যারিড হয়েছেন, অথবা ম্যারিড থাকলে হয়তো বা ফ্যামিলি প্রবলেমের কারণে ডিভোর্স হয়ে গেছে, এই ধরনের ঘটনা করতে পারে। সেই বিষয়গুলো ওয়েব ফর্মের মাধ্যমে আপনাকে ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে আপডেট করতে হবে। তো এইভাবে এই আপডেটগুলো যদি তাৎক্ষণিকভাবে করেন তাহলে কিন্তু আপনাদের প্রসেসিংগুলো দ্রুততার সাথে হওয়ার পসিবিলিটি থাকে। অ্যান্সার আইআরসিসি প্রম্পটলি হোয়েন কন্ট্যাক্টেড। ওই যে আপনাদের ইমিগ্রেশনের যে একটা অ্যাকাউন্ট থাকে, অনেক সময় আইআরসিসি আপনার প্রোভাইডেড অর্থাৎ সরবরাহকৃত যে ডকুমেন্ট সেগুলোর আলোকে দেখা গেল কোনো একটি বিষয়ে তাদের এক্সপ্লেনেশন দরকার। আপনি একটি ব্যাংকের তথ্য দিয়েছেন, সেটির ব্যাপারে তারা ক্লিয়ার না, তারা আরও ফার্দার তথ্য চাচ্ছে, কিংবা আপনি একটি রিপোর্ট দিয়েছেন যে রিপোর্টের ব্যাপারে তাদের আরও ফার্দার কোশ্চেন রয়েছে, সেগুলোকে ক্লিয়ার করার জন্য তারা আপনার কাছে একটি রিকোয়ারমেন্ট দিল যে তুমি ফার্দার আমাদেরকে আরও প্রমাণ পাঠাও বা এক্সপ্লেনেশন পাঠাও, এই ইনকামটা কীভাবে তুমি জেনারেট করেছো, তোমার ব্যাংকে যে এতগুলো টাকা পড়ে আছে, তোমার ইনকাম মান্থলি ইনকাম কম, তুমি ফ্যামিলি খরচ মেনটেন করার পরে কীভাবে টাকাটা তুমি অ্যাকুমুলেট করেছো, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। সেটার এক্সপ্লেনেশন আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে। এই ধরনের কোয়েরিজ পেলে ঘাবড়িয়ে যাওয়ার কোনো কিছু নেই। আপনারা জাস্ট তাদের কোয়েরিজগুলো পাবেন এবং আপনি যে দেশে আছেন সেই দেশের অবস্থার আলোকে আপনি তথ্যগুলোকে সুন্দর করে সাজিয়ে লিখবেন, তাহলে ঘাবড়িয়ে যাওয়ার কোনো বিষয় নেই। আপনি যদি ইমিগ্রেশন অফিসারকে কনভিন্স করতে পারেন আপনার তথ্যের মাধ্যমে, আপনার লেখার মাধ্যমে, তাহলে কিন্তু ইমিগ্রেশন অফিসার আপনি সত্য মিথ্যে যেটাই দেন আপনার আপনার বিষয়গুলোতে তারা স্যাটিসফাই হলে আপনার ভিসা কিন্তু ইস্যু হবে। আবার দেখা গেলো আপনি সব কিছু আপনার 100% রিয়েল, এরপর আপনি ইমিগ্রেশন অফিসারকে বোঝাতে পারলেন না, তারপরেও কিন্তু আপনার ফাইল রিফিউজ হবে যদি আপনার প্রেজেন্টেশনটা ভালো না হয়। এই জন্যে তাদের যে কোয়েরিজগুলো থাকবে সেগুলো সময় অনুপাতে আপনাকে তাদের সেই কোয়েরিজগুলোতে আপনাকে রিপ্লাই দিতে হবে, রেসপন্স করতে হবে। এই কাজগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আশা করা যায় যে আপনাদের ফাইলগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে প্রসেসিং হবে, অথবা ডিলে হলেও আপনার কারণে ডিলে হবে না, ডিলে হবে কারণ ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কারণে, তাদের অফিসারদের স্বল্পতার কারণে অথবা ভিসা অফিসের জটিলতার কারণে, কিন্তু আপনার সাইড থেকে আপনি ক্লিয়ার থাকলেন। তো আজকে আলোচনা যারা শুনলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, আবারও সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।